৩৯৮ যাত্রী নিয়ে সৌদি গেল প্রথম হজ ফ্লাইট। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা। প্রতারিত হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী। ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার দাবি। নিয়োগ, বাণিজ্য আর লুটপাটের সিদ্ধহস্ত সাবেক মন্ত্রী ফরহাদ, গড়েছেন সম্পদের পাহাড়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। শুরু হলো হজ যাত্রা। রাত 2:15 ৩৯৮ জন যাত্রীকে নিয়ে সৌদি এয়ারলাইন্সের এক ফ্লাইট ঢাকা থেকে উড়াল দেয়। এর আগে আশকোনায় হজ ক্যাম্পে কোনো দুর্ভোগ ছাড়াই পর্যায়ক্রমে ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেন হাজিরা। এতে ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সন্তুষ্টির কথা জানান তারা। আর প্রথমবারের মতো লাগেজ ভোগান্তি এড়াতে যুক্ত করা হয়েছে কালার ট্যাগ। সিরাত আল মুস্তাকিমের প্রতিবেদন। এবারই প্রথম হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে কালার ট্যাগ, যা ব্যাগ অথবা লাগেজ শনাক্তে সহজ এক পদ্ধতি এবং এটির মাধ্যমে হাজিরা যে হোটেলে অবস্থান করবেন সেখানে সরাসরি ব্যাগগুলো পৌঁছে যাবে। এ ধরনের ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সন্তুষ্টির কথা জানান হজযাত্রীরা। এটা হচ্ছে যে এখানে সফটওয়্যার থেকে যে একটা নাম্বার দেওয়া হলো, সেই নাম্বারটি আমার পাসপোর্টে এখানে দেওয়া হয়েছে এবং এই নাম্বারটি এই ট্যাগের সাথে আছে। খুব ইজিভাবে আমরা ডকুমেন্টেশন করতে পারছি। সবকিছুই বেটার। আমি 17 হজ করছি, তো এবার আরও অনেক বেটার। রাত 10টা থেকে আশকোনা হজ ক্যাম্পে শুরু হয় প্রথম হজ ফ্লাইটের ইমিগ্রেশন। তবে কোনো প্রকার দুর্ভোগ কিংবা ঝামেলা ছাড়াই পর্যায়ক্রমে সবগুলো ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেন হজযাত্রীরা। এবারের হজ ব্যবস্থাপনাকে সহজ ও সুন্দর জানিয়ে হজযাত্রীরা বলেছেন, আল্লাহর রাস্তায় বের হতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন তারা। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের নিয়ত কবুল করবেন এবং হজকে সহজ করবেন। পরিবার, আত্মীয় স্বজন, দেশ এবং জাতির সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করবেন তারা। দেশ যেন ভালো থাকে, দেশের মানুষ ভালো থাকে, অবশ্যই দেশ যাতে আরো উন্নতি করে, আরো এগিয়ে যায়, সেই প্রত্যাশাই করবে। আশকোনা হজ ক্যাম্পে বসার জন্য পর্যাপ্ত চেয়ার না থাকায় কিছুটা অভিযোগও করেন অনেকেই। একটা বসার ব্যবস্থা কম, মহিলারা দাঁড়াই থাকে এবং অনেক বয়স্ক মানুষ আছেন যারা দাঁড়াই থাকতে হয়। এই অনেক মশা, এটার জন্য কয়েকদিন আগে থেকেই মশার ঔষধ ছিটানোর প্রয়োজন ছিল। এবছর হজ যাত্রীদের জন্য বিভিন্ন ফিচার সংবলিত মোবাইল অ্যাপ চালু করেছে সরকার। এছাড়া তাদের হজ প্রিপেড কার্ড, মোবাইল সিম রোমিং সুবিধাও দেওয়া হচ্ছে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। প্রতারণার শিকার হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রিয়াদ থেকে ছাড়া একটি ফ্লাইটে মধ্যরাতে দেশে পৌঁছান তারা। বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। চোখে মুখে হতাশা আর খালি হাতে এভাবেই বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মধ্যরাতে দেশে পৌঁছান তারা। তাদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। এ সময় প্রতারণার ও অবিচারের চিত্র তুলে ধরেন এসব রেমিটেন্স যোদ্ধারা। কোম্পানির ভিসা বইলা নিয়ে গেছে 3 মাস পরে আমরা অবৈধ হয়ে গেছি। আমরা তো আর জানি না যে অবৈধ হয়ে যাবো। সবকিছু হারিয়ে বিদেশে পাড়ি জমানো শ্রমিকরা জানান, পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাত খাবার সম্বলও বাকি নেই তাদের। সৌদিতে বাংলাদেশি দূতাবাসের অসহযোগিতা ও নীরবতার কথাও তুলে ধরেন তারা। বাংলাদেশ রাষ্ট্রদূতের কাছে 4বার ফোন করি আমি, উনি কোনো কথাই বলে না। আমরা দূতাবাস বা কারো কোনো সহযোগিতা পাই না। আমার ফ্যামিলি বর্তমানে এই অবস্থায় আছে, এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে যাইতে হয়। আমরা যেন আমাদের ফ্যামিলি চালাইতে পারি, আমরা যেন আমাদের ফ্যামিলি নিয়ে একটু ভালোভাবে থাকতে পারি, এটাই চাই। এমন প্রতারণার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান রেমিটেন্স যোদ্ধারা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন
আমলাদের এই মন্ত্রী নিয়োগ বাণিজ্য দুর্নীতি আর লুটপাট করে নিজ পরিবারের ভাগ্য উন্নয়নে শত শত কোটি টাকা কামিয়েছেন। সেই টাকায় গড়েছেন সম্পদের পাহাড়। বিরোধী মত দমনে মামলা দিয়ে হয়রানি করা ছিল তার প্রধান কাজ। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করে অল্প সময়ে বেশ উন্নতি করেছেন। আওয়ামী লীগের টিকিটে প্রথমবার সংসদ সদস্য 2014 সালে, পরের বার বিনা ভোটে নির্বাচিত হয়ে পেয়ে যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। শুরু হয় প্রশাসনের উপর ভর করে তার প্রভাব বিস্তার। প্রতিমন্ত্রী হয়েই শুরু করেন নিয়োগ বাণিজ্য, দুর্নীতি আর লুটপাট। যত দোষ হাসিনার কাছে তার দাম তত বাড়ে। পরের মন্ত্রিসভায় পেয়ে যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব। জনগণের টাকাকে বিভিন্নভাবে হরিলুট করা হয়েছে, উন্নয়নগুলো হয়েছে যেগুলা জনকল্যাণে খুব একটা কাজে লাগেনি। ত্রাসের রাজত্ব, দুর্নীতির রাজত্ব মেহেরপুরে কায়েম করেছিল। আমলাদের মন্ত্রী হওয়ায় তিনি প্রশাসন ও আমলাদের নিয়ন্ত্রক হয়ে যান। স্থানীয় নেতা ও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যান ফরহাদ। তার স্ত্রী এবং ভাইও জড়িয়ে পড়েন নানা বাণিজ্যে। মেহেরপুরকে একটা লুটতরাজের জেলা হিসাবে প্রমাণ করছে। সাধারণ মানুষ ওনার ভয়ে কথা বলতে পারতো না। সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কঠিন হয়ে গেছিল সে সময়। এত প্রভাব যে মন্ত্রীর, তার বিরুদ্ধে কে যায়? বিরোধী দলমতকে দমনের জন্য প্রশাসনকে ব্যবহার করে হয়রানি করা ছিল তার নিয়মিত কাজ। আমরা প্রতিবেশী হওয়া সত্ত্বেও ওনার আমলে আমরা একটি রাত বাড়িতে ঘুমাতে পারিনি। এমন কোনো বিএনপির নেতা নাই যে তার দ্বারা মামলার শিকার হয়নি। পরিবারের 14-15 জনকে ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে চেয়েছিলেন ফরহাদ হোসেন। 14 থেকে 15 জন ওনার ভাগ্নি, আত্মীয় স্বজন, ভগ্নিপতি, ভাই, এদের মুক্তিযোদ্ধা বানানোর জন্য উনি একটা নীল নকশা তৈরি করল। কমিশন আর নিয়োগ বাণিজ্যের টাকায় মেহেরপুরের একতলা বাড়ি 2 তলা করেছেন। কর্মীদের জন্য বানিয়েছিল আলাদা ছাউনি। 5 আগস্টে সেসব ভেঙে দেয় জনতা। একসময় যে জায়গা ও বাড়ি গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত, তা আজও শুনশান। আজকে তার বাড়িটা জনশূন্য হয়ে গেছে, সেখানে আর কোনো জনগণ নেই, এমনকি তার বাসাটা দেখার মতো মানুষ নেই। হত্যা মামলায় ফরহাদ হোসেনের বসবাস এখন কারাগারে। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উজানের আকস্মিক ঢলে বিচ্ছিন্ন নেত্রকোনার ভবানীপুর, বিপাকে কয়েক গ্রামের মানুষ। আবার আমন্ত্রণ সকালে 21 সংবাদে। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার নতুন ভিডিও ফুটেজ মিলেছে তদন্ত সংস্থার কাছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও 2 জন। 25 মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এদিকে সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেয়নি ট্রাইব্যুনাল। শাকির আরজুর প্রতিবেদন। গত বছরের 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ওই দিন ঢাকার উদরে আশুলিয়া থানায় 6 তরুণকে প্রথমে গুলি করে হত্যা করা হয়। পরে একটি ভ্যানে করে তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এর মধ্যে একজন তখনও জীবিত ছিলেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম জানায়, আশুলিয়া থানায় মরদেহ পুড়িয়ে দেওয়ার আগে গুলি করার ফুটেজ পাওয়া গেছে নতুন করে। আরও 2 জনকে শনাক্তও করা হয়েছে। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে। একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি। এটা আমরা এখন যাচাই বাছাই করছি। পরে ট্রাইব্যুনাল 1 মাস সময় বাড়িয়ে 25 মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এই ঘটনায় হাজির করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম ও ওসি আরাফাত হোসেনকে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার। এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। অন্যদিকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় হাজির করা হয় তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসি প্রধান জিয়াউল আহসানকে। আগামী 20 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে ট্রাইব্যুনাল। আর রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক যুবককে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন একই দিন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 4 মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর 13 সদস্যকে হাজির করা হয়। এদিকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেয়নি ট্রাইব্যুনাল। প্যারোলের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখা হয়। এটা আমাদের
বা ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয়, এটা আমরা বলেছি। ট্রাইব্যুনাল বলেছেন যে কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করে। এছাড়া হত্যা মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবারে গ্রীষ্মে 18,000 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে উৎপাদন হচ্ছে 16,500 মেগাওয়াট। বকেয়া বিল নিষ্পত্তি করা হয়েছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, কয়লা এলএনজি আমদানি বাড়ানো হবে, তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। গরমের মাত্রা বাড়ছে, এরই মধ্যে দেশের বেশ কিছু স্থানে হচ্ছে বিদ্যুতের লোডশেডিং। বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও এখনও সঞ্চালন লাইনের দুর্বলতা রয়ে গেছে। হাত নিয়ে সমন্বিত পরিকল্পনার অভাবও আছে। তাই গরম আসলে লোডশেডিং নিয়ে সরব হয় চারদিক। এ অবস্থায় গ্রামাঞ্চলে সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত লোডশেডিং মুক্ত রাখার তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। গ্রামে যদি আমরা সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত বিদ্যুৎ বেশি রাখি আর অন্য সময় লোডশেডিং করে জ্বালানি সরবরাহ করে সেই সময় যদি লোডশেডিং মুক্ত রাখে, তাহলে আমি মনে করি যে লোডশেডিং মোকাবেলা করা বা লোডশেডিং এর অভিঘাত থেকে জনগণকে সুরক্ষা দেওয়াটা অনেক সহজ হবে। গরমকালে লোডশেডিং মুক্ত রাখতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার, বলছেন জ্বালানি উপদেষ্টা। ডিমান্ড তো আরো বাড়বে। আমরা তো বলছি যে ডিপেন্ডিং অন যে ওই যে টেম্পারেচার 18,000 পর্যন্ত যেতে পারে। তেল ভিত্তিক যেসব বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দামে চালাচ্ছি না। কিন্তু যখন আরো যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরো চালাবো। এরপরও লোডশেডিং হলে গ্রাম শহরে সমানভাবে হবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আরবান রুরাল আরবান এরিয়াতে লোডশেডিং কত হয়েছে আর রুরাল এরিয়াতে লোডশেডিং। বিগত সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধের কারণে বেড়েছে এই খাতে ভর্তুকিও। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। উজান থেকে নেমে আসা আকস্মিক ঝড়ে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হতে চলেছে নেত্রকোনার ভবানীপুর। খরস্রোতা সোমেশ্বরী পাহাড়ি ঢলে একমাত্র সড়কটি ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন পাশের ফারংপাড়া, গাউসলপাড়া, আগারপাড়া গ্রামের কয়েক হাজার মানুষ। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঢলে গত বছর এভাবেই বিলীন হয় পথঘাট সহ ঘরবাড়ি, মুহূর্তেই নিঃস্ব হয়ে যায় কয়েক হাজার স্থানীয় মানুষ। কয়েক দফার বন্যায় মূল ভূখণ্ড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন নেত্রকোনার দুর্গাপুর সীমান্তের ভবানীপুর গ্রাম। রাস্তা ভালো না, এই যে সিটু ভাঙা, আমরা কোন পথ দিয়ে যাওয়া আসা করব যদি এই পথটা বন্ধ করে দেয়? রাস্তাটা ব্রিজটা করে দিলে মোটামুটি একটু শান্তি শৃঙ্খলার ভিতরে আসে। যোগাযোগের একমাত্র সড়ক ও সেতু ভেঙে যাওয়ায় ভারতের নোম্যান্স ল্যান্ড দিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের। এজন্য বাধার মুখে পড়তে হয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর। ইন্ডিয়ার রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে খুবই সমস্যা। বাংলাদেশের সীমারেখা তারা ব্যবহার করে আর তাদের সীমারেখা থেকে আমাদেরকে তাড়াইতেছে, বেড়া দিতেছে। এ নিয়ে বিজিবি বিএসএফ বৈঠক করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। বালু উত্তোলনের একটা বিষয় নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে। আমরা বালুটা দিতে পারছি না, ছাপড়াই দিতে পারছিলাম না এই মুহূর্তে। তবে আমরা এই চেষ্টাটা অব্যাহত রাখছি। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। সেখানে দুইটা ব্রিজও লাগবে, একটা এই রাস্তার মাঝখানে লাগবে আর একটা জাস্ট বিজিবি ক্যাম্পে ঢোকার জন্য আর একটা ছোট্ট একটা ব্রিজ লাগবে, সেটাও আমাদের প্রস্তাবনা দেওয়া আছে। স্থানীয়রা বলছেন প্রশাসনের নেওয়া উদ্যোগ দ্রুত কার্যকর হলে মূল ভূখণ্ডের সাথে আবারও যুক্ত হবেন 4 গ্রামের মানুষ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকালে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 398 যাত্রী নিয়ে সৌদি গেল প্রথম হজ ফ্লাইট, সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা। প্রতারিত হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী, ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার দাবি। নিয়োগ বাণিজ্য আর লুটপাটের সিদ্ধহস্ত সাবেক মন্ত্রী ফরহাদ, গড়েছেন সম্পদের পাহাড়। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল ৯টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।